শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুরে 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথি। একজন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন, আরেকজন আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন জনাব এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আমরা আজকে আলোচনা করতে চাই যে স্বাধীনতার যে 54 বছর আমরা পার করলাম এবং নতুন আরেকটি বছর আমরা পদার্পণ করলাম, এই 54 বছরে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতি, পাওয়া না পাওয়া বা আসলে প্রাপ্তি কতটুকু, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে নিতে চাই। স্বাধীনতার 54 বছরেও অর্থনৈতিক মুক্তি আসেনি সাধারণ মানুষের জীবনে। কমেনি শোষণ বঞ্চনা, দূর হয়নি বৈষম্য আর দুর্নীতিও। নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের দাবি আয়ের সাথে ব্যয়ের মিল নেই। কর্মসংস্থান ও পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হয়নি এখনও। একজন অর্থনীতিবিদ বলছেন, সমষ্টিক অর্থনীতিতে উন্নতি হয়েছে ঠিকই, তবে দারিদ্র্য পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এজন্য বৈষম্য, দুর্নীতি আর অর্থনৈতিক অব্যবস্থাপনাকেই দায়ী বলে মনে করেন তারা। আঠারো কোটি মানুষের আবেগে মোড়ানো স্বাধীন বাংলাদেশ পার হলো স্বাধীনতার 54 বছর, যেখানে দেশের অর্থনীতির যাত্রাটা শুরু ধ্বংসস্তূপ থেকে। তবে সেই ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ক্রমশ মজবুত হতে চলেছে অর্থনীতি। দীর্ঘ এই যাত্রায় বেড়েছে অর্থনীতির আকার, মানুষের মাথাপিছু আয়, জিডিপি প্রবৃদ্ধি ও রপ্তানির বাজার। কিন্তু স্বাধীনতার এত বছর পরেও আয় বৈষম্যের শিকার দেশের বৃহত্তর জনগোষ্ঠী। অনিয়ম, দুর্নীতির কারণে স্বস্তি আসেনি জনজীবনে। অর্থনৈতিক মুক্তি আমাদের হয়নি, কারণ এখনো সমাজে দুর্নীতি, রাহাজানি, হত্যা, খুন, নারী ধর্ষণ, নির্যাতন প্রতিনিয়ত চলছে। স্বাধীনতা যে একটা বৈষম্যহীন যে বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা আজও অধরায় রয়ে গেছে। দেশের জনসংখ্যার বড় একটি অংশ থাকে দারিদ্র্য সীমার কিছুটা উপরে। উচ্চ মূল্যস্ফীতির মতো বিভিন্ন আঘাতের কারণে দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে থাকে তারা। বিশ্বব্যাংক বলছে, দেশে 4 বছর ধরে দারিদ্র্যের হার বাড়ছে। 2025 সালে দারিদ্র্যের হার হতে পারে 21% বেশি। 1 কেজি চালের দাম 80 টাকা। যে কোনো একটা মাছ কিনতে গেলে আপনি মনে করেন 100 টাকা 200 টাকার উপরে কেজি। পাঙ্গাস মাছও 160 টাকা 200 টাকা কেজি। কেমন মায়ের থেকে তো ব্যয়টা অনেক বেশি। 10,000 15,000 টাকা দোকানদারি করছি, 3,000 টাকা দোকানদারি করতে না সারাদিনে। শুধু তাই নয়, দেশে এখনও বিপুল সংখ্যক শিক্ষিত তরুণ তরুণী বেকার। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া নিয়ে শঙ্কায় বৃহৎ এই জনগোষ্ঠী। অনেক পড়াশোনা করে আমরা মাস্টার্স পাস করেও কোনো চাকরি পাচ্ছি না, চাকরিতে অনেক ভোগান্তি হচ্ছে। যারা বেকার জনগোষ্ঠী, তাদের জন্য সামনের যেই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, আমরা আশা রাখি তারা এই ব্যাপারে একটি সুদূর প্রসারী এবং স্থায়ী একটা সমাধানের পথে আগাবে। আমি একটি সুন্দর বাংলাদেশ চাই। স্বাধীনতার 54 বছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেখানে পৌঁছেছে তা স্বস্তির নয়, বলছেন এই অর্থনীতিবিদ। তার মতে, অর্থনৈতিক অব্যবস্থাপনা আর দুর্নীতি শক্ত অবস্থানে যেতে দেয়নি দেশের অর্থনীতিকে। সমাজে ধনী দরিদ্রের ব্যবধান ক্রমশ বাড়ছে। অল্প কিছু মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে এবং তার ধনী আরও অতি ধনী হয়ে উঠছে। এটা আসলে এই যে স্বাধীনতার যে মূল লক্ষ্য, যে এটা আকাঙ্ক্ষা ছিল আমাদের, তো সেখান থেকে আমরা আসলে অনেক দূরে চলে গেছি। দুর্নীতির যে অভিশাপ, সেটার কারণে কিন্তু এত অর্থ ব্যয় করার পরেও, এত সম্পদ খরচ করার পরে কিন্তু আমরা এই দারিদ্র্য বিমোচনের সেরকম কাঙ্ক্ষিত গতি দেখতে পাচ্ছি না। সীমাহীন মূল্য দিয়ে কেনা স্বাধীনতার মান রক্ষা এবং অর্থনীতির ভিত মজবুত করতে রাজনৈতিক ঐক্য ও প্রতিশ্রুতির প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। জি, আমরা প্রতিবেদনটি দেখলাম। জনাব এম.এস. সিদ্দিকী এবং জনাব আব্দুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। প্রতিবেদনটি দেখলাম আমরা, যেখানে আসলে 54 বছরে আসলে যে বিষয়গুলো উঠে এসেছে, বিশেষ করে কর্মসংস্থান এবং আয় বৈষম্যের বিষয়গুলো এখানে উঠে এসেছে, সেই বিষয়টি নিয়ে রিপোর্টটি হচ্ছে। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমে এম.এস. সিদ্দিকী, আপনার কাছে আসতে চাই যে আসলে 54 বছর তো আমরা পার করলাম, স্বাধীনতার বিজয়ের গতকালকে আমরা উদযাপন করলাম। আপনার দৃষ্টিতে আসলে আমাদের অর্থনীতির কতটা অগ্রগতি হয়েছে, যদি একটু সার্বিক আপনি আলোচনা করতেন। স্বাধীনতার সময় বাংলাদেশে
50%-এর বেশি মানুষ দরিদ্র সীমার নিচে ছিল। সেটা করোনার আগে কমতে কমতে প্রায় 10-15%-এ এসছে, বা কেউ কেউ ডিবেট করে 20% ছিল প্রভার্টি লাইনের নিচে। সেটা এখন আবার বেড়ে গেছে করোনার পরে ইউক্রেন ওয়ার এবং অর্থনৈতিক টার্মোয়েলের কারণে। সেটা এখন আবার নাকি 40%-এ উঠে এসছে। তো সেদিক থেকে মোটা দাগে বলা যায় যে আমাদের মানুষের দরিদ্র সংখ্যা কমেছিল, বা কমে এখনো কম আছে স্বাধীনতার বছর থেকে। মানুষের চাকরি বাকরিতে আমাদের সুযোগ কম ছিল। আমরা ইস্ট পাকিস্তানে যারা ছিলাম তারা ছোট চাকরি করতো, বড় চাকরিতে যাওয়ার সুযোগ ছিল না। আমাদের অপরচুনিটিটা খুলে গেল, আমরা চাকরি বাকরিতে, এখন তো বড় বড় চাকরিগুলোতে আমাদের নিজেদেরই মানুষ। যদিও এখনো বেকারের সংখ্যা অনেক। আমাদের ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে, 2040 সাল পর্যন্ত চলবে, কিন্তু আমরা তো প্রায় 5% মানুষকে, সিটিজেনকে আমরা চাকরি দিতে পারছি না। লাক্সই এডুকেশন বা চাকরির অভাব। আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে অনেক এগিয়েছে, এখন অনেক ভারী শিল্প আমাদের দেশে আছে। একসময় জুট আমাদের এক্সপোর্ট আইটেম ছিল, এখন আরএমজি আমাদের মূল আইটেম এক্সপোর্টের। এছাড়াও আমরা কিছু কেমিক্যাল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট সবই আমরা এক্সপোর্ট করছি। লোকাল আমাদের যে রিকোয়ারমেন্ট, প্রচুর প্রোডাক্ট আমরা যেগুলো আগে ইম্পোর্ট করতাম সেগুলো আমরা এখনো আমরা নিজেরা প্রডিউস করি। যদিও আমদানি এবং রপ্তানির ভিতরে একটা গ্যাপ আছে। আমরা পৃথিবীর অনেক দেশ এক্সপোর্টে সারপ্লাস, কিন্তু আমরা সারপ্লাস নই। তো সেই দিক থেকে অর্থনীতির এই ধরনের ইন্ডিকেটরগুলো আপনি যদি দেখেন তাহলে বলবো যে আমরা তো বেশ ভালো আছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভালো আছি বলেও হতাশ হতে হয়। আপনি যদি যে কোনো মানুষের সাথে কথা বলেন দেখবেন তারা অর্থনৈতিক সংকটের কথা বলবে, হতাশার কথা বলবে। কারণ এর সাথে সাথে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে ইকোনমিক ইনইকুয়ালিটিটা বেড়ে গেছে। ধনী মানুষ অনেক বেশি ধনী হয়ে গেছে, আর যারা দরিদ্র ছিল তারা কোনো রকমের প্রপার্টি লাইনের উপরে এসে যে ইনকাম তাদের এখন হয়, এটা দিয়ে তার চলে না। মিডল ক্লাসও সাফার করছে, নিম্ন মধ্যবিত্ত সাফার করছে। তো সেদিক থেকে মানুষের যে স্যাটিসফ্যাকশন, সেই স্যাটিসফ্যাকশনটা নেই। একটা হতাশা সবার ভিতরে বিরাজ করছে। এবং আমাদের বর্তমান অর্থনীতিতে যে একটা খারাপ অবস্থা চলছে, টার্মোয়েল চলছে, সে ব্যাংকিং অবস্থা ভালো না। ব্যাংকিং সামগ্রিক অর্থনীতিতে অনেক যেসব ইন্ডিকেটর আছে এগুলো সবগুলোই খারাপ। যে গ্রোথ হচ্ছে সেটা জবলেস গ্রোথ হচ্ছে, কিন্তু চাকরি তৈরি হচ্ছে না। কারণ আমরা এসএমই কে প্রমোট করছি না, বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করছি, গ্রুপ অফ কোম্পানিকে। একটা এসএমইতে যদি 100 জন চাকরি হয়, সেই এসএমইর পরিবর্তে যদি বড় কোম্পানি সেই প্রোডাক্টগুলো তৈরি করে, সেখানে 50 জনের বেশি এমপ্লয়মেন্ট হয় না। শুধু সেদিক থেকে আসলে আমরা এই পলিসিগুলোতে, অর্থনৈতিক যে পলিসিগুলো আছে, এই পলিসিগুলো আমাদের জন্য সুইটেবল নয়, অর্থনীতির জন্য ভালো হচ্ছে না, এবং আমরা এই ব্যাপারে সাফার করছি। জনাব আব্দুল হক, আপনার কাছে আসতে চাই। আপনি তো দীর্ঘদিন বারবিটার দায়িত্ব পালন করেছেন, আপনি একজন সফল ব্যবসায়ী, একই সাথে আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনার কাছে দেশের এই যে সার্বিক অর্থনীতির যদি চিত্র জানতে চাই, এবং আপনি আপনারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করার কাজে মুক্তিযুদ্ধ করেছেন, যদি একটু যুক্ত করতেন যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি কিনা। অনেক ধন্যবাদ। আমি বিজয়ের মাসে খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা যে লাখো মানুষ প্রাণ দিয়ে গেছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং নিকটাতীতে যে 24 সালে অনেক তরুণেরা প্রাণ দিল অলমোস্ট একই প্রত্যাশায়, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। অ্যাকচুয়ালি আমরা তো, আমি ব্যক্তিগতভাবে আমার বয়স এখন 70+, তো আমরা দারিদ্রতা দেখেছি সেরকমভাবে যে অনেক দরিদ্র অবস্থা ছিল আমাদের। এখন থেকে 55 বছর পদার্পণ করলাম স্বাধীনতার। আমাদের হয়তো তুষ্টির কিছু অনেকগুলো কারণ আছে, কিন্তু সার্বিকভাবে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি না এই জন্য যে আমাদের আরও অনেক ভালো হতে পারত। যদি আমি চীনের সাথে তুলনা করি, ভিয়েতনামের সাথে তুলনা করি, তারাও কিন্তু 70-এর দশকে চীন কিন্তু একটা গরিব দেশ ছিল, এবং তার কাছে কোনো বৈদেশিক মুদ্রা ছিল না। এমনকি 1974-এও যখন তারা প্রথম ওপেন আপ করে, তখন তাদের টোটাল চীনের কাছে মাত্র $38,000 ছিল। এটা ইতিহাস।
সেই চীন আজকে $1 ট্রিলিয়ন সারপ্লাস এবছরের অর্থনীতি বাণিজ্যে, যখন কিনা আমেরিকা তাকে স্যাংশন করে চাইছিল যে একদম কোণঠাসা করে গরিব করে ফেলবে কিংবা অর্থনৈতিকভাবে পর্যস্ত করবে, বরং আমেরিকা নিজে পর্যস্ত হয়ে যাচ্ছে চীনের কাছে। ভিয়েতনামও কিন্তু 73 সালে স্বাধীন হলো, ভিয়েতনামে তখন দারুণ খারাপ অবস্থা এবং সেখানে হাজার হাজার মানুষ, বোট পিপল বলা হতো, নদী বড় বড় নৌকায় করে তারা অস্ট্রেলিয়ার উপকূলে, মেক্সিকো উপকূলে, আমেরিকার উপকূলে তাদেরকে পাওয়া যেত, তারা এইভাবে পালিয়েছে ভিয়েতনাম থেকে। সেই ভিয়েতনাম আজকে কিন্তু বিনিয়োগের অন্যতম ডেস্টিনেশন। কারণ কি? কারণ হচ্ছে শাসন, রাষ্ট্রীয় নীতিমালা, জনগণকে প্রশিক্ষিত করা এবং সার্বিকভাবে ন্যাশনাল ইকোনমি ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম নিয়ে এগোনো। আমার মনে হয় বাংলাদেশ অনেক অপরচুনিটি মিস করেছে। এর অন্যতম কারণ হচ্ছে সুশাসনের অভাব এবং ভয়াবহ দুর্নীতি। নিকট অতীতে আমরা যেগুলো দেখেছি, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন লুণ্ঠন হয়েছে দেশে, এবং তার পরিণামে আমরা এখন আরও যে অবস্থায় আছি, এই অবস্থা আরও খারাপ হবে আমি মনে করি। কারণ আমি কেন্দ্রীয় ব্যাংকের একটা কমিটি থেকে দেখেছি কি মারাত্মকভাবে আমাদের দেশের শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবার ম্যানেজমেন্টের দুর্বলতা, তারপরে আপনার রাষ্ট্রীয়ভাবে পলিসির দুর্বলতা, সবচেয়ে বড় কথা ব্যাংকগুলো, এতগুলো ব্যাংক দিয়েছে, এর অর্ধেক ব্যাংকও কিন্তু এখানে সাস্টেনেবল না, কিন্তু সরকারগুলো দিয়েছে পলিটিক্যাল কনসিডারেশন। অতএব পলিটিক্স ইটসেলফ ইজ হাইলি রেসপন্সিবল ফর আজকের বাংলাদেশের কাঙ্ক্ষিত উন্নতিকে ডিপ্রাইভ করার জন্য। মানে সেখানে জনগণ, আমার মনে হয় বাংলাদেশের অন্যতম রিসোর্স হচ্ছে ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ারকে কেন্দ্র করে কিন্তু আপনি যে রেমিটেন্সটা পাচ্ছেন, ভয়াবহ দুর্নীতির পরেও কেন বাংলাদেশ ব্যাংকরাপ্ট হলো না শ্রীলঙ্কার মতো, সেটার কারণ হচ্ছে প্রতিদিন যে 1.5 কোটি মানুষ টাকা পাঠায় সেই কারণে। কিন্তু এখানে যে অলিগার্ক, ভয়াবহ দানব তৈরি হয়েছে, তাদেরকে আমি উদ্যোক্তা হিসেবে স্বীকার করতে রাজি না। অর্থাৎ সময় এসছে, আমার মনে হয় একজন অর্থনীতিবিদ সামনে বলবো যে বাংলাদেশে নতুন করে নতুন ভাবনা দরকার রাষ্ট্র বিন্যাসে এবং পুঁজির ক্ষেত্রে। পুঁজি কীরকম হবে? রাষ্ট্র যেমন চীন সমাজতন্ত্র এবং আপনার পুঁজিবাদ দুটাকে মিক্স করে কিন্তু একটা নতুন তার নিজস্ব অর্থনীতি তৈরি করেছে। আমরা কিন্তু স্বাধীনতার আগে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা যেভাবে ছিল, আদমজি, তারপরে চন্দ্রকোনা পেপার মিল থেকে আরম্ভ করে যে মডেলে তৈরি হয়েছিল, সেটা কিন্তু টোটালি মার খেয়ে যায় স্বাধীনতার পরে। তারপরে প্রাইভেট সেক্টর লেড যে গ্রোথটা হলো, সেখানে কিন্তু মৌলিক শিল্প খুব কম। আমাদের মৌলিক শিল্প কিন্তু সেই হিসাবে নাই। বরং আমি বলবো যে টোটালি বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। যে তরুণরা প্রাণ দিয়ে গেল, আমি মনে করি এখন আমাদের এন্টায়ার নতুন একটা রাজনীতিকে নতুন চিন্তা করতে হবে যে পুঁজির বিন্যাসটা কিরকম হবে। পুঁজি কি দানব তৈরি করবে, বাড়িওয়ালা তৈরি করবে? সরকার কি আমলাদেরকে 5000 স্কয়ার ফিটের বাড়ি তৈরি করে দেবে, আর নিচের দিকে মানুষ 110 ফিট পায় 12 ফিটের বাসা? এরকম একটা বৈষম্য দূর করতে হবে। অবস্থা বাংলাদেশে কোনো মতে টেকসই নয়। জনাব আব্দুল হক, আমরা আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো একটু আমরা স্ক্রিনে দেখতে চাই। আমরা প্রথমে আসলে দেখতে চাই যে আজকের মানে এই মুহূর্তে আসলে অর্থনীতির অবস্থাটা কি, সেগুলো যদি আমরা একটু দেখি। আমরা দেখতে চাই প্রথমে এখানে রাজস্ব আদায় এবং ঘাটতির আমরা চিত্র যদি দেখি, যে আদায়ের লক্ষ্য ছিল 1,36,697 কোটি টাকা, এটি জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই সময়টায়, কিন্তু সেখানে আদায় হয়েছে 1,19,478 কোটি টাকা, ঘাটতি আছে 17,000 কোটি টাকা। আবার একই চিত্র যদি আমরা দেখি 2024-25 অর্থ বছরের এই সময়টাতে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর, সেখানে রাজস্ব আদায় হয়েছে 1,03,407 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 2025-26 অর্থ বছরের এই সময়টার 15%। আমরা পরের চিত্রটি দেখতে চাই। পরের চিত্রটি যদি আমরা দেখি যে মূল্যস্ফীতির চিত্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল 8.29%, খাদ্য মূল্যস্ফীতি 7.36%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.8%, এবং 2024-25 অর্থ বছরের এই সময় গড় মূল্যস্ফীতি ছিল 10.3%। অর্থাৎ মূল্যস্ফীতির হার কমে এসেছে, কিন্তু এখন আসলে মানে ক্রয় ক্ষমতা বা এটি আসলে উচ্চ পর্যায়ে রয়েছে বলে আসলে সাধারণ মানুষের দাবি। এই তথ্যটি আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পেয়েছি। আমরা পরের তথ্যটি দেখতে চাই। খেলাফি ঋণের চিত্র যদি আমরা দেখি, সেপ্টেম্বর মাসে 2025 সাল মোট খেলাফি মোট ঋণ দেওয়া হয়েছে 18,03,840 কোটি টাকা। খেলাপির পরিমাণ এর মধ্যে 6,44,515 টাকা।
এই চিত্রটি যদি আমরা 2025 সাল দেখি, খেলাপির পরিমাণ ছিল 2,84,977 কোটি টাকা, অর্থাৎ এটি প্রায় দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণেরও বেশি হয়ে গেছে আমরা এই চিত্রটি যদি দেখি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী। পরের সূত্রটি আমরা দেখতে চাই, এটি বাংলাদেশ ব্যাংকের, যদি আমরা বিভিন্ন ব্যাংকের হিসাব করি, সেপ্টেম্বর মাসে মোট আমাদের দেশে যে মোট 61টি ব্যাংক রয়েছে তার মধ্যে 23টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 10% নিচে, 13টি ব্যাংকের 10 থেকে 25% মধ্যে, 8টি ব্যাংকের ঋণ খেলাপি 20 থেকে 50% মধ্যে এবং 17টি ব্যাংক ঋণ খেলাপি 50% উপরে চলে গেছে। আমরা পরের চিত্রটি দেখতে চাই। এটি আসলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির একটি চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 2025 সালে 6.29% ঋণ প্রবৃদ্ধি হয়েছে, যেটি 4 বছরের মধ্যে সর্বনিম্ন। এবং আগস্ট মাসের হিসাবটা যদি আমরা দেখি যে 6.35%, এটি 22 বছরের মধ্যে সর্বনিম্ন। আর জুলাই 2025 সালে এই ঋণ প্রবৃদ্ধি হয়েছে 6.52%। পরের চিত্রটি আমরা দেখতে চাই, এটি রপ্তানি চিত্র যদি বলি আমরা, রপ্তানি 2025 সালের নভেম্বর মাসের রপ্তানির চিত্র। রপ্তানি হয়েছে $389.15 কোটি, আর 2024 সালের এই সময়টিতে রপ্তানি হয়েছে $411.97 কোটি, অর্থাৎ রপ্তানি আয় কমেছে 5.54%। আরেকটি তথ্য আমাদের কাছে আছে, দেশে বাড়ছে দারিদ্র্যের হার। দারিদ্র্যের হার 3,60,00,000 এখন, এটি 2025 সাল নাগাদ 21% হতে পারে। এই তথ্যটি কিন্তু বিশ্ব ব্যাংকের। এবং আগস্ট মাসে এটি 2025-এর আগস্টে সার্বিক দারিদ্র্য 27.93% হয়েছে। এই তথ্যটি দিয়েছে পিপিআরসি। আমরা আরেকটি কার্ড সম্ভবত আমাদের আছে, শেষ কার্ডে আমরা দেখতে চাই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, এটি 11 ডিসেম্বর 2025 সালের হিসাবটা যদি আমরা দেখি, 11 ডিসেম্বর পর্যন্ত $32.92 বিলিয়ন প্রবাসী আয় এসেছে। আর প্রবাসী আয় বাড়ছে, দুঃখিত, $32.12 বিলিয়ন রিজার্ভ রিজার্ভ আছে, বৈদেশিক মুদ্রা। আর প্রবাসী আয় বেড়েছে নভেম্বরে $288.90 কোটি। নভেম্বর 2024 সালে যেটি ছিল $219.90 কোটি, অর্থাৎ $69 কোটি এখানে কিন্তু আমরা দেখছি প্রবাসী আয় বেড়েছে। ডিসেম্বর 2025 সালের এই 14 দিনে, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত আমাদের রেমিটেন্স এসেছে $1,170.70 কোটি। একটি মোটামুটি একটি সার্বিক চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি এই তথ্যের মধ্য দিয়ে। যখন এমএস সিদ্দিকী আপনার কাছে আসতে চাই, এই যে চিত্রগুলো আমরা দেখলাম, এটি মোটামুটি যে আমাদের অর্থনীতির যে সূচক, গুরুত্বপূর্ণ সূচকগুলোর ধরে আমরা আসলে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। আপনার দৃষ্টিতে আসলে বাস্তবতা কোন দিকে যাচ্ছে, যে সবগুলো সূচক মিলে আসলে আমরা অর্থনীতির এখন ঝুঁকির মধ্যে আছে কিনা, বা সেই ঝুঁকিটা কেমন? ঝুঁকির অর্থ আপনারা যে চিত্রটা দেখিয়েছে এটা সত্যিকার চিত্র, এবং এটা ঝুঁকির ভিতরে থাকে তখন যখন এই ধরনের ইন্ডিকেটরগুলো আরও কন্টিনিউ করে। যেমন প্রবাসী আয় বেড়েছে, রপ্তানি আয় কমে গেছে। হ্যাঁ, এটা যদি দুইটাই একসাথে কমে যেত তাহলে রিস্কে চলে যেত, আমাদের রিজার্ভ নিয়ে একটা চ্যালেঞ্জে পড়ে যেতাম। আচ্ছা, তারপরে মুদ্রাস্ফীতির ব্যাপারে আপনি দেখেন, অ্যাভারেজ 10% ছিল, এটা 8%, 8.5% নেমে এসছে। এটা মাঝে মধ্যে খাদ্য মুদ্রাস্ফীতি বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে একটু বেড়ে যায়। অর্থাৎ এটাকে লাগাম ধরে যদি টেনে 7-এর নিচে নামিয়ে আনা যেত তাহলে আমরা একটু কমফোর্ট জোনে থাকতাম। এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে 7-এর নিচে যদি আসে তাহলে আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট যে এখন আছে সেটা 1-2% কমিয়ে আনা যাবে। এখন 1-2% ব্যাংক ইন্টারেস্ট কমিয়ে আনলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে। আপনারা এমপ্লয়মেন্টের কোনো ফিগার দেখাননি, সেটা আমাদের কাছে এখন একটা মারাত্মক ব্যাপার। গ্রোথ হচ্ছে 3%, 4%, 4.5% যাই বলুক, কিন্তু এটার ওই প্রপোর্শনালি এমপ্লয়মেন্ট গ্রোথ হচ্ছে না, যেটা আগেও আলোচনা করেছি। সুতরাং এগুলোর উন্নতি কী হবে? ঋণ খেলাপি আপনারা যেটা ফিগার দেখিয়েছেন, এই যে প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে, এটার মূল কারণ হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিছু এন্টারপ্রেনাররা, যেটা হক ভাই বলে অলিগার্কটা পালিয়ে গেছে। এখন ওদের কিন্তু ওরা যাওয়ার আগে একটা জিনিস ছিল, ওরা দিস ওয়ে দ্যাট ওয়ে ঋণ শোধ করতো বা অন্তত ইন্টারেস্টটা শোধ করতো। ওরা যখন পালিয়ে গেল তো ওদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেল এবং তাদের অ্যাব্রাপ্টলি হাজার হাজার কোটি টাকা খেলাপি হয়ে গেল। সুতরাং এই জন্য এই সরকারের আমলে ব্যাংকিং সেক্টরে একটা ভালো কাজ করার পরেও
আমরা দেখছি যে ঋণ খেলাপি ঋণ ডবল হয়ে গেছে। তো সুতরাং এইটা হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক বা আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে যারা পালিয়ে গেছে তাদের আর উৎপাদন হচ্ছে না। কিন্তু ব্যাংক তো আর বসে থাকবে না, ব্যাংকে তো ইন্টারেস্ট রেট এবং ক্যালকুলেশন করেই যাচ্ছে, তারা ঋণ খেলাপি হলে 90 দিন পরে এটাকে ক্লাসিফাই করে ফেলছে। তো সুতরাং ওইটা বেশি দেখা যাচ্ছে। তবে সব কিছু মিলে একটা জিনিস আপনারা দেখিয়েছেন যে 17টা ব্যাংক কিন্তু পজিটিভ আছে। আর গত 2-3 দিন আগে আমি একটা পত্রিকায় একটা রিপোর্ট দেখলাম যে 4-5টা ব্যাংক রিকভারির দিকে এগোচ্ছে। অর্থাৎ তারা ওদের যে খারাপ অবস্থা ছিল গত 5ই আগস্ট গত বছরের আগের যে অবস্থা ছিল সে অবস্থা থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। আর যে 5টি ব্যাংক নিয়ে একটি ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক হচ্ছে ইউনাইটেড, তারা কিন্তু অলরেডি ডিপোজিটরকে 4-5 লাখ টাকা করে অলরেডি উইথড্র করতে দিয়েছে। অর্থাৎ ওইখানে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। শুধু টাকা ফেরত দিলে তো আর ওই ব্যাংকের হবে না, সেই ব্যাংক আরও ঋণ খেলাপের ঋণগুলো বের করা, ওগুলো নতুন অর্থায়ন করা, সরকারের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে সেটাকে ইনভেস্ট করে প্রফিট করে এই লসগুলোকে মেকআপ করতে, যেটা বাংলাদেশ ব্যাংক বলেছে 5 বছর লাগবে। অর্থাৎ আমাদের অর্থনীতির যে পরিস্থিতিটা, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের বা ইনভেস্টমেন্টের বিনিয়োগের যে অবস্থা, এই অবস্থাটা আবার কিন্তু 5 বছরের আগে আমরা দৃশ্যমান হবে না। দৃশ্যমান হবে কিন্তু আমরা ডিজায়ার্ড লেভেলে যেতে পারবো না। যেমন একটা জিনিস বলা হচ্ছে যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট কি তাহলে আমাদের কাছে ফান্ড নেই? ব্যাংক বলছে তাদের কাছে ভালো ভালো যে ব্যাংকগুলো আছে তাদের কাছে প্রচুর সারপ্লাস ক্যাশ আছে, ওরা ইনভেস্ট করার জায়গা পাচ্ছে না। এদিকে কিছু কিছু সেক্টরে আমরা ইনভেস্ট করার টাকা পাচ্ছি না, আর কোনো জায়গায় সারপ্লাস হয়ে আছে। এগুলো হচ্ছে দীর্ঘদিনের অপশাসনের একটি ভুল সিদ্ধান্তের ফলাফল দেখা যাচ্ছে। আমরা জনাব আব্দুল হক, আপনার কাছে আমরা এই যে বিনিয়োগের কথাটা জনাব এমএস সিদ্দিকী বলছিলেন যে বিনিয়োগের জায়গাটা যে খরা বা বিনিয়োগ কেন হচ্ছে না, এইসব বিষয়গুলো তিনি বলছেন। আমরা এই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো, তবে সময় হলো আমাদের কাছে একটি বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে বিষয়গুলো জানবো। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে দুজন অতিথি আছেন, জনাব এমএস সিদ্দিকী অর্থনীতি বিশ্লেষক এবং জনাব আব্দুল হক মুক্তিযোদ্ধা এবং ব্যবসায়ী। আমরা তাদের সাথে আলোচনায় ছিলাম যে 54 বছরের বাংলাদেশ এবং দেশের অর্থনীতির বর্তমান অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ছিলাম। আমরা আলোচনা করব, তবে আমাদের কাছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজার একটু আপডেটটি একটু আমরা দেখতে চাই। শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের সবশেষ অবস্থা আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখতে চাই। যদি আমরা দেখি যে এই মুহূর্তে 3টি সূচক নিম্নমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স যেটি, সেটি 27 পয়েন্ট কমে অবস্থান করছে 4862 পয়েন্টে। ডিএসইএক্স সরিয়া ভিত্তিক ইন্ডেক্স যেটি, সেটি 5 পয়েন্ট কমেছে অবস্থান করছে 1010 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স এটি 9 পয়েন্ট কমেছে অবস্থান করছে 1867 পয়েন্টে। এখনো পর্যন্ত 249 কোটি টাকা লেনদেন হয়েছে। 64টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 262টি কোম্পানির শেয়ারের দর, এবং অপরিবর্তিত আছে 63টি কোম্পানির শেয়ারের দর। আমরা দেখতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকা, ইউরো 138 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 143 টাকায়, পাউন্ড 159 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা ক্রয় 18 টাকা বিক্রি, সৌদি রিয়াল 32 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপা যেটি, সেটি প্রতি ভরির দাম বিক্রি হচ্ছে 4246 টাকা, 21 ক্যারেটের দাম 4047 টাকায়, 18 ক্যারেটের দাম প্রতি ভরি 3476 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম রয়েছে 2601 টাকা। স্বর্ণের দাম আমরা দেখতে চাই, 22 ক্যারেটের স্বর্ণ যেটি, সেটি প্রতি ভরির দাম 2,11,095 টাকা, 21 ক্যারেটের দাম 2,01,495 টাকা, 18 ক্যারেটের দাম 2,72,709 টাকা, এবং সনাতন প্রতি ভরির স্বর্ণের দাম আছে 1,43,600
87 টাকা। আমরা তথ্যটি জেনে নিলাম, আমরা আবার আলোচনা আসতে চাই। জনাব আব্দুল হক, আপনি আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে বাস্তবতা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋণ প্রবৃদ্ধি কমেছে। যদি লাস্ট হিসাবও করি 4 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থা রয়েছে, আগস্টে সেটি 22 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থা ছিল। এই ঋণ প্রবৃদ্ধি এবং বিনিয়োগের যে খরা, এই জায়গাটিতে কেন আমরা আসলে আস্থা রাখতে পারছি না এই মুহূর্তে? অ্যাকচুয়ালি এটা একটা অন্তর্বর্তীকালীন সময়। এত বড় একটা যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশে বড় রকমের কোনো ঘটনা ঘটে নাই। বরং আগের সরকারের সময় যে ভয়াবহ রকমের অনিয়ম, অর্থ লুটপাট, তারপরে মুদ্রা পাচার এবং ফরেন এক্সচেঞ্জ যে ভয়ঙ্কর রকমের ঘটনাগুলো ঘটেছে, সেটা কিন্তু আমি মনে করি খুব ব্যাপকভাবে জনগণের কাছে জানানো হয়নি এখনো পর্যন্ত। তো সেই তার যে ফলস্বরূপ যে ইম্প্যাক্টগুলো হওয়া উচিত ছিল, সেটা অর্থনীতিবিদরা ওনারা বিশ্লেষণ করবেন। সেটা কিন্তু আমি মনে করি আরও অনেক সময় পর্যন্ত হতে পারে। এর মধ্যে বিনিয়োগ কমে গিয়েছে। অনেকগুলো ইন্ডাস্ট্রিতে মালিক পক্ষ না থাকার কারণে, মালিকরা পালিয়ে গেছে কিংবা গ্রেপ্তার, যে কারণে অনেকগুলো ইন্ডাস্ট্রি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেকগুলো আপনার মালিক নাই, সেজন্য উৎপাদনের সমস্যা হয়েছে। এই কারণে সার্বিকভাবে কিন্তু বিনিয়োগের জায়গাটা নেতিবাচক অবস্থা আছে। থ্যাঙ্কস টু বাংলাদেশ ব্যাংক এবং ফাইন্যান্স মিনিস্ট্রি, তারা কিন্তু আমি বলবো যথেষ্টই ভালো কাজ করেছে, যার জন্য ভয়ঙ্কর কোনো অর্থনৈতিক বিপর্যয় বাংলাদেশে এখনও ঘটেনি। যেটা ঘটছে এখন, আমার ব্যক্তিগত মতামত অবজারভেশন হচ্ছে যে এটা আরও অনেক বেশি হতে পারত যদি সরকার এগুলোকে সামাল দিতে না পারতো। সরকারের হয়তো অন্য অন্য জায়গায় অনেক ব্যর্থতা আছে, কিন্তু এই জায়গাগুলোতে তারা ভালো সামাল দিয়েছে বলা যায়, কারণ রিজার্ভটা বেড়েছে। বাংলাদেশের অন্যতম সম্পদ হচ্ছে জনগণ, জনশক্তি, আর হলো সূর্য শক্তি। এটা একজন বিশেষজ্ঞ বলছিলেন, সূর্যের আলোকে ব্যবহার করে বাংলাদেশ সারা পৃথিবীতে অন্যতম আপনার সবজি উৎপাদনকারী কিংবা খাদ্য উৎপাদনকারী হতে পারে। আবার জনশক্তিতে বিনিয়োগ করে কিন্তু আমরা বিনিয়োগ তেমন একটা করি নাই সরকারিভাবে। সেখানে একটা পাসপোর্টে কিন্তু একটা যে বিদেশে যারা যায় তার পাসপোর্টটাও কিন্তু তাকে ঘুষ দিয়ে নিতে হয় বাংলাদেশে, তারাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। সেটা প্রবাহটা আছে বলে সেটা বেড়েছে, কিন্তু আমাদের রেমিটেন্স বাড়ার কারণে কিন্তু আপনি বড় রকমের কোনো বিপর্যয়ে সম্মুখীন হন নাই। কিন্তু টাকার সাপ্লাই কমে গেছে, কারণ টাকা আপনার মানুষের রোজগার কমে গিয়েছে। জব, যেটা বলছিলেন, জব কিন্তু অনেক বেকারত্বের হার বাড়ছে, দারিদ্রতার হারও বেড়েছে। এবং আমি একটা কথা বলতে চাই এখানে, যে নিচের দিকের মানুষের জীবনে যেহেতু টাকার মান কমে গিয়েছে, আয় কমে গিয়েছে, তারা কিন্তু চিকিৎসা নিতে পারছে না। চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশে স্বাস্থ্যের ক্ষেত্রে ভয়াবহ রকম একটা দূষরতা, ভঙ্গুরতা আছে। একটা হলো কারাপশন, একটা হলো প্রাইভেট চিকিৎসার আধিক্য, দালালি ইত্যাকার মিলে ভয়ঙ্কর একটা অবস্থা। কিন্তু এইটা একটা যে কোনো জনদরদী সরকার কিংবা ওয়েলফেয়ার স্টেটে এরা কোনো মতেই চলতে পারে না। অতএব এই পরিবর্তনগুলো দরকার, এবং যত শীঘ্র সম্ভব আমাদের নির্বাচন তো ঘোষণা করা হয়েছে, নির্বাচন যেন হয়। নির্বাচন হলে কিন্তু অবস্থা, আমি গতকালকেই আমাদের বঙ্গভবনে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা হয়েছিল, তারা আশা করছে যে নির্বাচনের পরে কিন্তু অনেক বিনিয়োগকারী এখানে আসতে চাচ্ছে। আমি মনে করি দেশ দরদি এবং দেশের আমাদের যে জাতীয়তাবাদী শক্তিগুলো আছে, যারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চায় কিংবা দেশকে ভালো দেখতে চায়, তারা সবাই মিলে নির্বাচন যাতে নির্বিঘ্ন হয় সেদিকে সাহায্য করা উচিত। নির্বাচনটা হলে পরে কিন্তু আমরা অন্ততপক্ষে হতাশাজনক অবস্থা কিংবা যেটা দোদুল্যমানতা আছে, এখান থেকে একটা উত্তরণ ঘটবে এবং অনেক বিনিয়োগকারী আসবে, অবস্থাটা অনেক পরিবর্তন হবে। তারপরে আসবে বড় রকমের সংস্কারের যে ব্যাপারগুলো, যেটা কমিট করা হয়েছে, যেটা সনদের মধ্যে বলা হয়েছে, তার বাইরেও আমাদের ব্যবসায়ীদের সাথে কিন্তু কোনো আলোচনাই হয় নাই। বিগত প্রায় 1.5 বছর সময় ধরে ব্যবসায়ী সংগঠন FBCCI লিটারেলি আনরিপ্রেজেন্টেড, যা নন রিপ্রেজেন্টেড বলা যেতে পারে। এবং সেই কারণেই কিন্তু পলিসিগুলো হচ্ছে একচেটিয়াভাবে আমলাতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এখানে আমাদের অংশগ্রহণ নাই। এটা ইতিহাসে এরকমটা কখনো ঘটে নাই, আনফর্চুনেটলি এটা হয়েছে। অতএব একটা বড় সংস্কারের সরকার করবেন আগামী সরকার, সেটাই কাম্য। এবং সেখানে তাদেরকে নতুন করে অর্থনীতির বিন্যাস, পুঁজির চরিত্র কী হবে, রাষ্ট্রীয় পুঁজি নির্মাণ, শিল্পায়ন, সবটার ব্যাপারে নতুন ধরনের পলিসি আশা করে তরুণ সমাজ, আমি বলে মনে করি। জি, জনাব এম সিদ্দিকী, যদি আব্দুল হকের কথা ধরেই আসতে চাই যে সংস্কার,
আমরা দেখলাম সম্প্রতি নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে রাজধানীতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে তারা বলেছে যে 128টি সংস্কারের উদ্যোগের মধ্যে মাত্র 2টি সফল হয়েছে। আপনি যদি বলতেন যে আসলে সংস্কারগুলো যেভাবে নেওয়া হয়েছিল বা উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলোর সবগুলো শেষ করা যায়নি, কেন প্রতিবন্ধকতাগুলো কোথায় ছিল, যদি একটু এই বিষয়ে আপনি যুক্ত করতেন। প্রথমে বলি, সংস্কারের ব্যাপারে ওনারা অনেকগুলো সংস্কার কমিশন করেছেন, কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা বিজনেস বা অর্থনীতির যে সংস্কার, এই ব্যাপারে কোনো কমিশন করা হয়নি। অর্থনীতির অবস্থা কি সেটা বোঝার জন্য একটা কমিশন করা হয়েছিল, কিন্তু সংস্কার কি করা উচিত এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেক্টর, সেই সেক্টর নিয়েই এই সরকারের কোনো চিন্তা ছিল না। বাকিগুলো নিয়ে যখন আলোচনা করতে গেছেন, আমাদের সেগুলো মূলত রাজনৈতিক বা সামাজিক। এই রাজনৈতিক ব্যাপারগুলোতে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো একমত কখনো হতে পারে না, কখনোই হতে পারে নাই, এবারে হতে পারে নাই। আর দ্বিতীয় হচ্ছে যে এই সরকার আসলে, আমার কাছে ব্যক্তিগতভাবে বলছি, রাজনৈতিক আলোচনা আমি করতে চাই না, কেন যেন মনে হয় সবাইকে খুশি করতে চেষ্টা করছেন। মানে একটা শক্ত একটা সিদ্ধান্ত নিয়ে একটা রিফর্ম করার সেই চিন্তাটা আসলে না করে কনসেনসাসের চেষ্টা করেছে। তাতে দেখা গেল যে যতগুলো রিকমেন্ডেশন এসছে, প্রায় বেশিরভাগই রিকমেন্ডেশন ইমপ্লিমেন্ট করার মতো অবস্থা নেই, অথবা অরিজিনালি যে রিকমেন্ডেশনটা করা হয়েছে সেটাকে আমলারা ভিতরে ফাইনালি বসে অ্যামেন্ডমেন্ট করে ফেলেছে। যেমন পুলিশ কমিশনের ব্যাপারে, একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের ব্যাপারে করার ব্যাপারে যেটা ছিল সেটা পারফেক্টলি হয় নাই। দুদকের জবাবদিহিতার ব্যাপারটা ছিল, সেটাকেও সেভাবে করা যায় নাই। আমলাতন্ত্রের কোনো রিফর্ম করার যায় নাই, বরং আমলাতন্ত্র আরো শক্ত হয়ে বসেছে। যেমন এমএসটি একটু যুক্ত করতে চাই আপনার সাথে, যদি নির্বাচন, এখন তো নির্বাচনের রোডম্যাপ হয়ে গেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন হওয়ার পর নতুন সরকার যারা আসবে তাদের জন্য অর্থনৈতিক এই যে বর্তমান যে অবস্থা আমরা দেখলাম, সবগুলো সূচক নিম্নমুখী, 2-1টি ছাড়া, তাদের চ্যালেঞ্জটা কি হবে? তাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে, এখন সরকার যে চ্যালেঞ্জ ফেস করছে, আমার আশঙ্কা যে আরেকটু বেশি হবে। কারণ সরকার পরিবর্তন হলে যখন রাজনৈতিক সরকার আসবে, আমাদের অতীতের অভিজ্ঞতাতে আমরা দেখি রাজনৈতিক সরকার আসলে বিভিন্ন কিছু মহল তৎপর হয়ে ওঠে, তারা রাজনৈতিক সরকারকে বিভিন্নভাবে প্রভাবান্বিত করতে পারে। যে পলিসিগুলো, যে রিফর্মগুলোর কথা বলেছে, অন্ততপক্ষে সেগুলো 100% পরবর্তী সরকার করতে পারবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে পারছি না। আর দ্বিতীয়ত, ইমিডিয়েট যে সমস্যাগুলো আমাদের, সেই সমস্যাগুলোর দিকে তো কোনো নজরই দেওয়া হচ্ছে না। বিশেষ করে অর্থনীতির কথা আমরা বলছি বা ট্রেডের কথা বলছি, এগুলোকে অ্যাড্রেস করার জন্য যারা আসবেন ক্ষমতায়, তারা কতটুকু সচেতন হবেন, অথবা ওভারনাইট। আমাদের তো এখন ওয়ার ফুটিং বলে যেটা কথা আছে, সেটা হচ্ছে যে আগামীকাল, পরশু, তারপর দিনে অ্যাকশন নিতে হবে, রিফর্ম করতে হবে। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে সময় হলো আরও একটি বিরতির। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমরা আলোচনায় ছিলাম 54 বছরের বাংলাদেশ এবং অর্থনীতি বিষয়ে আলোচনার জন্য দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। জনাব আব্দুল হক, বারবিটার সভাপতি এবং মুক্তিযোদ্ধা, একসাথে তিনি আরেকজন আছেন এম.এস. সিদ্দিকী, অর্থনীতি বিশ্লেষক। জনাব আব্দুল হক, আপনার কাছে আবার আসতে চাই, যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে আপনি তো একজন মুক্তিযোদ্ধা, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করার কাজে আপনারা লড়াই করেছেন, সেই প্রত্যাশার জায়গা থেকে যদি বলি যে এখন আসলে রাজনৈতিক দলগুলোর সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এবং তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি একজন ব্যবসায়ী হিসাবে? অনেক ধন্যবাদ আপনাকে। আবারও লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের মাসে বলবো যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্রকে মানুষ প্রত্যাখ্যান করে শুধুমাত্র তাদের ভোটের রায়টাকে অশ্রদ্ধা করা, অমান্য করার কারণে। এটা অনেকটা হয়তো পাকিস্তানি শাসকরা কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের মানুষ এরকম করে কেন টোটালি এগেনস্টে চলে গেল, কিছু লোক ছাড়া। তো এগেন আমি বলবো, বিগত সময়ও যে সরকার ছিল, তারা তাদের যদি ন্যূনতম জনগণের প্রতি রেসপেক্ট থাকতো, তাহলে তারা গণতন্ত্র নিয়ে, ভোট নিয়ে এই তামাশাগুলো করতো না। অর্থাৎ ওভার দি ইয়ার্স আমরা দেখলাম যে শাসক গোষ্ঠী এখানে জনগণকে মর্যাদা দেয়নি, তরুণদের মনকে বুঝতে চেষ্টা করে নাই,
লক্ষ লক্ষ যে তরুণ ভোটার তৈরি হয়েছে, তারা যে ভোট দিতে পারছে না, তাদের হতাশাটাকে বোঝার চেষ্টা করে নেই। আমি মনে করি আগামী দিনে শাসকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে তারা নতুন রাজনীতি দিতে হবে মানুষকে, এই তরুণদেরকে নতুন রাষ্ট্র দিতে হবে, নতুন সিস্টেম দিতে হবে, নতুন পলিটিক্স দিতে হবে। এই পলিটিক্স চাঁদাবাজি, এই জিন্দাবাদ কিংবা এই জনজমায়েত করে এইটা কিন্তু কোনো উত্তর হতে পারে না। এরা কি কাজ করে, এদের কর্ম কি, এদের কর্ম দিতে হবে। আপনি যদি চীনের সফলতা দেখেন, ভিয়েতনাম, তারা কিন্তু এই রাজনীতি করে উপরে উঠতে পারে নাই। অতএব আপনাকে কোনোটা সিস্টেম ফলো করতে হবে। আমি মনে করি আমরা যা প্রত্যাশা করেছি, কোটি কোটি নীরব মানুষ যে প্রত্যাশা করে যারা 5ই আগস্ট বেরিয়ে এসেছিল, তাদের বুকের বেদনা, তাদের অব্যক্ত বেদনার ভাষা, তাদের বুকের কথার ভাষা বুঝতে হবে। এবং সেই জন্য অর্থনীতিতে যে অলিগার্ড তৈরি হয়েছে, সেটাকে নস্যাৎ করে মানুষকে নতুন অর্থনৈতিক ফিলোসফি দিতে হবে, যে রাষ্ট্র পুঁজিবাদটা কীরকম মনে করে, রাষ্ট্র সাহায্য করবে উদ্যোক্তাদের, রাষ্ট্র সাহায্য করবে ইন্ডাস্ট্রিকে, কেন তাকে রাজনীতিতে আসতে হবে, কেন পলিটিক্যাল ইকোনমি করে বেনিফিট হতে হবে, রাজনীতি করে কেন ব্যাংকের মালিক হবে, ব্যবসা করে হবে। অতএব আমার মনে হয় আগামী সময়, এই সময়টা হয়তো বাংলাদেশের সামনে এই নতুন রাজনীতি যদি একটু জনগণের বিপ্লবী চেতনাকে ভাষা দিতে না পারে, তাহলে বাংলাদেশে হয়তো বিপ্লবের চেতনা আমি মনে করি অনেক দূর যাবে, এবং বাংলাদেশের মানুষ ডেফিনেটলি একটা বেটার কান্ট্রি রিজার্ভ করে। এবং এই যে নিচু তলায়, যাকে বলে বটম অফ দি পিরামিডে কোটি কোটি মানুষকে আমরা দাবিয়ে রেখেছি অজ্ঞতা এবং বঞ্চিত করে, এইটা কোনো ট্যাক্সই হতে পারে না। অতএব বাংলাদেশকে নতুন জায়গায় নিতে হবে, নতুন প্রত্যাশা, নতুন চিন্তা, নতুন রাজনীতি, নতুন দর্শন নিয়ে আসতে হবে রাজনীতিকে, এটি আমরা প্রত্যাশা করি। এমএসসি থেকে আপনি যদি একটু সংক্ষেপে যুক্ত করতেন, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে আসলে যে অর্থনীতির যে সূচকের বিষয়গুলো আমরা দেখলাম, আলোচনায় তখন বেরিয়ে এসেছে, যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে আগামী দিনের অর্থনীতির এই ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা কিভাবে টিকে থাকতে পারবো বা কি? প্রথমত ব্যাংকিং সেক্টরে এই সরকার যে কাজগুলো করেছে, যে রিফর্মগুলো করেছে, এটাকে দ্রুত এগিয়ে নিতে হবে। আর অর্থনীতির অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে ট্রেড এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে বেসিক রিফর্ম দরকার। একেবারে সেই রিফর্মটা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডেক্সগুলো আছে, কস্ট অফ ডুইং বিজনেসের যে ব্যারিয়ারগুলো আছে, এগুলোকে দ্রুত অ্যাড্রেস করতে হবে। এগুলো আইডেন্টিফাইড, এটা কোনো বিগ ডিল না। এই আইডেন্টিফাইডগুলোকে প্রতিদিন রিফর্ম করে করে বিজনেসের কস্ট কমাতে হয়ে যাবে। কারণ আমরা এলডিসি গ্রাজুয়েশন আগামী বছর নভেম্বরে হয়ে যাবে, এরপরে আমরা এক্সপোর্টে সাবসিডি দিতে পারবো না। সেই সাবসিডিটাকে অফসেট করতে হবে আমাদের কস্ট কমিয়ে। গার্মেন্টসের কথা যদি বলি, গার্মেন্টসের কস্ট কমিয়ে আনতে হবে, কমিয়ে এনে যে সাবসিডিটা সরকার দিত সেটা সমপরিমাণ যদি প্রাইস না রাখা যায়, তাহলে তো আমরা গ্লোবাল মার্কেট থেকে আউট হয়ে যাবো। এটা একটা এক্সাম্পল আপনাকে দিলাম। সুতরাং সেগুলোর ব্যাপারে বর্তমান সরকারেরও কোনো ইন্ডিকেশন আমরা দেখি না। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলি, যারা পসিবল অর্থনৈতিক মন্ত্রী হবেন যারা বাংলাদেশে, তাদের সাথে কথা বলে দেখেছি, এদের কারোরই মাথার ভিতরে এই জিনিসটা নাই। সুতরাং আমি আসলে বলতে পারি যে আগামী সরকার এসেও ইমিডিয়েট এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। আর সলভ করার জন্য যে বিপ্লবী চেতনা দরকার, অথবা যে বুদ্ধিমত্তা দরকার, যে গঠনমূলক চিন্তা দরকার, সেটা এই মুহূর্তে রাজনীতিবিদদের, কোনো দলের রাজনীতিবিদদের ভিতরে আমি দেখছি না। সুতরাং তাদেরকে এবার এগিয়ে আসতে হবে। আমরা নির্বাচনী ইশতেহারে সেই কমিটমেন্টগুলো থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ভালো কথা বলেছেন, নির্বাচনী ইশতেহারে থাকতে হবে। শুধু লিখে দিলে হবে না, রাজনৈতিক ইশতেহারে তো অনেক কিছুই থাকে নির্বাচনী ইশতেহারে, কিন্তু আমরা কি পরে মনে রাখি, আমরা তো ভুলে যাই। এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এস সিদ্দিকী, জনাব আব্দুল হক, আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। দর্শক, সালাম, আদাব। আমরা আলোচনায় ছিলাম যে বাংলাদেশ 54 বছর এবং অর্থনীতি বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন দুজন অতিথি। এরই সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।